আমার বেড়ে ওঠা ব্রহ্মপুত্র নদীর পাড়ে। আজও আমি যখন সেখানে যাই, সেখানে যাওয়ার পর নদীতে ভেসে যে নৌকাগুলোকে আমি দেখি, সেটা দেখলে মনে হয় এই নৌকায় কতই না আমি চড়ে বেরিয়েছি। নদীতে যখন পানি থাকে না, তখন সেই বালুচর দেখে মনে হয় এখানে আমি কত খেলাধুলা করেছি। এরপর সেখানে থাকা ধান ক্ষেত, মানুষজন সকলকে কতই না চেনা মনে হয় এখনো গেলেও। ঠিক আমরা যেখানে বড় হই, সেটার সাথে আমাদের যে একটা সম্পর্ক তৈরি হয়, সেটা কিন্তু আজীবনের। কবি আহসান হাবীব আমি কোনো আগন্তুক নই কবিতায় ঠিক এই বিষয়টি দেখিয়েছেন। তিনি দেখিয়েছেন জন্মভূমির সাথে আমাদের অস্তিত্বের সম্পর্ক। আমি নাইমুর শরীফ, পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো একটি ওয়ান শট ক্লাস নিয়ে, যেটা আমি কোনো আগন্তুক নই কবিতা। আমরা এই ক্লাসটিতে দেখার চেষ্টা করব কিভাবে একটি কবিতা পড়ে খুব সহজে সুন্দর করে সৃজনশীল লেখা যায়, সেখান থেকে আসা জ্ঞানমূলক প্রশ্ন পারা যায়, অনুধাবন প্রশ্ন সুন্দর করে লেখা যায়, সৃজনশীল এমসিকিউ সকল কিছু এক ক্লাসে সমাধান করব। তাহলে চলো আমরা একটু দেখি আজকের ক্লাসে আমাদের কি কি রয়েছে। আমরা সৃজনশীলে যাওয়ার আগে আমরা একটু কথা বলি কবিতাটা নিয়ে, কারণ একটা কবিতায় কি কি বিষয় ফুটে উঠেছে সেটা জানতে পারলে কিন্তু খুব সহজে সৃজনশীলটা লেখা যায়। তাহলে আহসান হাবীব আমি কোনো আগন্তুক নই কবিতায় যে জিনিসটি সবচেয়ে বেশি ফোকাস করেছেন, সেটা হলো জন্মভূমির প্রতি মানুষের অস্তিত্বের সম্পর্ক বা গভীর সম্পর্ক। তাহলে জন্মভূমির প্রতি কবিতায় এর বাইরেও কিন্তু বিভিন্ন দিক ফুটে উঠেছে। তিনি প্রমাণ করেছেন তিনি কোনো ভিন দেশের মানুষ নন, তিনি কোনো আগন্তুক বা অতিথি নন। এর জন্য তিনি প্রকৃতির বিভিন্ন বস্তুকে সাক্ষী হিসেবে দেখিয়েছেন। তিনি প্রমাণ করেছেন তার অস্তিত্বকে। তিনি কি করেছেন? প্রমাণ করেছেন তার অস্তিত্বকে। একই সাথে তিনি বাংলার সবকিছু যেভাবে চিনেন, বাংলার সবকিছু কিন্তু কবিকে চিনেন। তিনি প্রকৃতির সৌন্দর্যের প্রতি যে মুগ্ধ, সেটাও কিন্তু তিনি বলেছেন। তিনি কবিতার শেষে বলেছেন এই নদীর কিনার দেখে তিনি এক মুগ্ধ বালক। তিনি তার মানে আমরা দেখতে পাচ্ছি তিনি যে প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ, সেটিও কিন্তু ফুটে উঠেছে, তাই না? শুধু কি প্রকৃতির সাথে তার সম্পর্কটা তিনি এখানে প্রমাণ করেছেন? না, তিনি এই বাংলার খেটে খাওয়া অসহায় মানুষের প্রতি যে মমতা বোধ, সেটাও কিন্তু ফুটে তুলেছেন। তিনি বলেছেন তিনি অকাল বার্ধক্যে নত থাকা সেই কদম আলীকে চিনেন। তিনি তার খুবই পরিচিত একজন আত্মীয়। তিনি জমিলার মা খা খা করা যে তার রান্নাঘর, সেখানে খা খা করা থালাগুলোকে তিনি চিনেন। অর্থাৎ অসহায় মানুষের প্রতি কবির মমতা বোধ বা ভালোবাসা। তাহলে মানুষের প্রতি তাহলে আমরা কিন্তু একটা কবিতার বিভিন্ন দিক সম্পর্কে জানলাম। এখন এই দিকগুলোকে একটা উদ্দীপকের সাথে রিলেট করার নামই তো সৃজনশীল। তাহলে চলো আমরা একটা প্রশ্নে চলে যাই। আমরা প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি সুমন ও মামুন ঢাকায় বসবাস করে। বহু বছর পর সুমন বাড়ি ফিরলে গ্রামের লোকজন উৎসুক দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকে। সুমন স্কুল বন্ধু ফরিদকে জড়িয়ে ধরে খোঁজ খবর নেয়। তার ক্লান্ত চোখের চাহনি দেখে মর্মাহত হয়। বাড়ির আম গাছে টিয়া শালিক দেখে রোমাঞ্চিত হয়। অথচ সুমনের বাড়ি ফেরার সময়ই হয়ে ওঠে না। কল্পনায় সে জন্মস্থানের প্রতি টান অনুভব করলেও শহরের চাকচিক্যে জীবনের অনুষঙ্গ সে করে নিয়েছে। তাহলে আমরা কিন্তু একটা আমাদের যে আমি কোনো আগন্তুক নই কবিতার কয়েকটি দিকের মধ্যে কিছু দিক এখানে মিল পাচ্ছি, কিন্তু আবার অমিলও পাচ্ছি। এই বিষয়টাই আসলে সৃজনশীলে লিখতে দেওয়া হয়। যেমন আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি উদ্দীপকের সুমনের ভাবনার সাথে আমি কোনো আগন্তুক নই কবিতার কবি ভাবনার কোন দিকের সাদৃশ্য রয়েছে। দেখেছো, আমরা যখনই একটা গদ্য পড়বো বা পদ্য পড়বো, আমরা সেখানে থাকা বিভিন্ন দিক যদি খুব ভালোভাবে বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের সৃজনশীল অ্যান্সার করা খুব সহজ হবে। এখানে তাহলে কোন দিকের মিলটা রয়েছে? আমরা দেখতে পাচ্ছি তার আকর্ষণ রয়েছে কোথায়?
এই বাড়ির প্রতি সে মনে মনে একটা টান অনুভব করে। সে বাড়িতে ফেরার পর যখন তার পুরাতন বন্ধুর সাথে দেখা হয় তখন সে রোমাঞ্চিত হয়, তার খুবই ভালো লাগে। অর্থাৎ এই জন্মভূমির প্রতি যেখানে একজন মানুষ বেড়ে উঠেছে সেটার প্রতি যে একটা টান, ভালোবাসা, সেটার কিন্তু মিল এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে কিসের মিল এখানে দেখতে পাচ্ছি আমরা? জন্মভূমির আমরা তাহলে বলে দিলাম উদ্দীপকের সুমনের ভাবনার সাথে আমি কোনো আগন্তুক নই কবিতার কবি ভাবনার জন্মভূমির প্রতি ভালোবাসার দিকটির মিল বা সাদৃশ্য রয়েছে। এটা বললেই কি আমাদের 3-এ 3 পাবো? না, সেটাকে এখন আমাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ এই যে আমি প্রথম লাইনটা লিখলাম সেটা হলো জ্ঞানমূলক। সেটা কি গেল? গয়ের একটা প্রথম অংশ চলে গেল জ্ঞান। এখন আমার এই জ্ঞানটাকে প্রমাণ করতে হবে কবিতার আলোকে। অর্থাৎ কবিতায় লেখক কবি আহসান হাবীব কিভাবে জন্মভূমির প্রতি ভালোবাসাটা ফুটিয়ে তুলেছেন। আমরা দেখতে পাই তিনি এই দেশের প্রকৃতির প্রত্যেকটা জিনিসকে তিনি চেনেন, প্রত্যেকটা জিনিস কবিকে চেনেন। কবি প্রমাণ করেছেন এখানেই তিনি বড় হয়েছেন, এখানে মাটির যে সুবাস তার শরীরে এখনো লেগে আছে। ঠিক একইভাবে আমরা উদ্দীপকেও দেখতে পাই সুমন যখন বাড়ি ফিরে তখন তার আশেপাশে থাকা মানুষগুলো দেখে সে রোমাঞ্চিত এবং একটা অনুভূতি সে অর্জন করে। তার ক্লান্ত চোখের দাহনি দেখে সে মর্মাহত হয়, বাড়ির আম গাছের টিয়া শালিক দেখে সে রোমাঞ্চিত হয়। অর্থাৎ তার সেই জন্মভূমির বিভিন্ন জিনিস কিন্তু তার মনে একটা অন্যরকম অনুভূতি তৈরি করছে। সেই অনুভূতিটা প্রমাণ করাই আমাদের কাজ হবে গয়ের 3 নম্বরে। অর্থাৎ আমরা একটা প্রশ্ন অবশ্যই স্টেপ করে লিখবো। স্টেপ বাই স্টেপ লিখলে আমরা কিন্তু সৃজনশীলে খুব ভালো নাম্বার পাবো। তাহলে প্রথমে আমরা জ্ঞানমূলক কথাটা বলে দিব যে আসলে কোন দিকটি সাদৃশ্য রয়েছে, তারপরে সেটা কবিতার আলোকে প্রমাণ করে দিব, তারপর দেখাবো এই দিকটি উদ্দীপকেও কিভাবে ফুটে উঠেছে। তাহলে চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। উদ্দীপকের মামুন জন্মস্থানের প্রতি টান অনুভব করলেও আমি কোনো আগন্তুক নই কবিতার কবি ভাবনার সম্পূর্ণ প্রতিনিধিত্ব করে কি? দেখো, আমরা কিন্তু কবিতার চরণগুলো পড়লে একটা জিনিস বুঝতে পারি, কবি এই গ্রাম বাংলার প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে রেখেছেন। এই অস্তিত্ব এবং কবির অস্তিত্ব একই। কিন্তু উদ্দীপকে কি আমরা এই বিষয়টা দেখতে পাচ্ছি? না, সে কিন্তু শহরের চাকচিক্যে জীবনের অনুষঙ্গ করে নিয়েছে। অর্থাৎ অবশ্যই এখানে প্রতিনিধিত্ব করে না। তাহলে আমাদের উত্তর কি হবে? করে না। তাহলে আমরা যে শুধু বলবো করে না এটাই কি হবে না, আমাদের আবার স্টেপ বাই স্টেপ যেতে হবে। তাহলে ঘয়ের জ্ঞানমূলক অংশে আমরা বলে দিলাম যে করে না। কেন করে না সেটা এখন আমাকে প্রমাণ করতে হবে। তাহলে চলো প্রমাণ করে ফেলি। তাহলে আমরা এখন বলবো যে আমি কোনো আগন্তুক নই কবিতায় লেখক বা কবি তিনি জন্মভূমির প্রত্যেকটি বস্তুর সাথে নিজের অস্তিত্বকে জুড়ে দিয়েছেন। তিনি প্রকৃতির বস্তুর পাশাপাশি অসহায় বাঙালির প্রতি তার যে ভালোবাসা, তিনি যে সকলের চিরচেনা, তাদের কষ্টে তিনি যে কষ্ট পান সেই বিষয়টা ফুটে উঠেছে। কিন্তু আমরা উদ্দীপকে দেখতে পাই মামুন জন্মভূমির প্রতি একটা টান অনুভব করে, কিন্তু সে আর সেই সুযোগটা পায় না সেখানে গিয়ে বসবাস করার, বা তার মধ্যে সেই প্রবল অনুভূতিটা নেই যে শহরের জীবনকে ছেড়ে সে গ্রামীণ জীবনে যাবে। অর্থাৎ এখানে কিন্তু অমিলটা স্পষ্ট। তাহলে চলো আমরা পরের প্রশ্নে যাই। মনটা আমার ছুটে চলে সোনার সবুজ গায়, সেথা কোকিল ডাকে কদম শাখে, নৌকা চলে নদীর বাঁকে, মাঝি সেথা আপন মনে ভাটিয়ালি ঘায়, বেতের বনে ডাহুক পাখি সারাটি রাত যায় যে ডাকি, বন্ধু যে তার হারিয়ে গেছে খুঁজেই না পাই আর, শিশির ভেজা দুর্বাগ আসে সকাল বিকাল বেলার সূর্য হাসে, রাখালেরা বাজায় বাঁশি মাঠের পানে দায়। অর্থাৎ এখানেও কিন্তু গ্রাম বাংলার একটা, আমরা গ্রাম বাংলার যে দৃশ্যটা সেটাকে দেখতে পাচ্ছি, তাই না? তাহলে প্রশ্নে বলেছে উদ্দীপকের ভাববস্তুর সাথে আমি কোনো আগন্তুক নই কবিতার বর্ণিত কবির অনুভূতি। অর্থাৎ কবির অনুভূতিটাও একই, তার জন্মভূমির প্রকৃতির সৌন্দর্যের মুগ্ধতার যে অনুভূতি সেটা কিন্তু এখানে মিল দেখতে পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি কবিতায় বর্ণিত জন্মভূমির প্রতি ভালোবাসা। তাহলে এখানেও কিন্তু ঘুরে ফিরে একটা জিনিসই চলে আসছে,
কারণ আমাদের কবিতার মূল থিমটাই হচ্ছে জন্মভূমির সাথে মানুষের অস্তিত্বের সম্পর্ক। সেই অস্তিত্ব প্রমাণ করতে গেলে অবশ্যই জন্মভূমির সাথে আমাদের ভালোবাসাটা ফুটে ওঠে। উদ্দীপকেও আমরা একই জিনিসই দেখতে পাই। উদ্দীপকে দেখতে পাচ্ছি এই গ্রামের যে বিভিন্ন সৌন্দর্য রয়েছে, সেখানকার নদীতে চলে আর নৌকা, নৌকার মাঝির ভাটিয়ালি গান, তারপরে আমাদের ওই বাংলার পাখি থেকে শুরু করে অন্যান্য সকল কিছুই এই কবির খুবই পছন্দের জিনিস। অর্থাৎ এখানে কিন্তু জন্মভূমির প্রতি ভালোবাসাটার প্রমাণ করতে হবে। উদ্দীপকটি আমি কোনো আগন্তুক নই কবিতার অখণ্ড ভাব প্রকাশ করে কি? হ্যাঁ, এখন কিন্তু এই অনুভূতিটাতে আমরা মিল পাচ্ছি। আমাদের লেখক আহসান হাবীব তার কবিতায় তিনি কি প্রমাণ করতে চেয়েছেন? তিনি বলেছেন, সাক্ষী আসমানের সেই তারা, সাক্ষী এই জমিনের ফুল। তিনি কোনো আগন্তুক নন, তিনি এই বাংলার অস্তিত্বে থাকা, এখানেই বড় হওয়া একজন মানুষ। ঠিক আমরা এই উদ্দীপকটিতেও কিন্তু একই অনুভূতি দেখতে পাচ্ছি। অর্থাৎ এই উদ্দীপকের কবি গ্রাম বাংলার প্রত্যেকটি উপাদানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ওতপ্রোতভাবে জড়িত হওয়ার কারণে কিন্তু এখানে অখণ্ড ভাব প্রকাশ করেছে। তাহলে আমাদের উত্তর কি হবে? উত্তর হবে প্রকাশ করে। অবশ্যই প্রকাশ করে, উপরে লিখে দেই। অর্থাৎ মূল কবিতাটা আমরা ভালোভাবে পড়লে প্রত্যেকটা উদ্দীপক, প্রত্যেকটা সৃজনশীল লেখা কিন্তু খুব সহজ। দুইটা বিষয় মাথায় রাখতে হবে: কবিতায় ফুটে ওঠা বিভিন্ন দিক, কবির অনুভূতি। এর পাশাপাশি আমাদের নতুন যে উদ্দীপকটা দিবে, সেখানে আসলে ওই কবিতার কোন অংশগুলো রয়েছে, কোন অংশগুলো নেই। প্রথম উদ্দীপকে আমরা দেখতে পেলাম কবির মতো মামুনের কিন্তু তেমন ওই আগ্রহটা, সেই প্রবল ইচ্ছাটা ছিল না। কিন্তু আমরা এই উদ্দীপকটিতে আবার দেখতে পেলাম যে হ্যাঁ, এখানে কবির যে অনুভূতিটা ছিল, কবির যে ভাবটা ছিল, সেই ভাবটাই এখানে ফুটে উঠেছে। তাহলে আমরা আরেকটা উদ্দীপকে চলে যাচ্ছি। আমরা সহজেই সেটাও পারবো, কারণ আমরা কবিতার মূল থিমই তো পড়ে ফেলেছি। আবার আসিব আমি বাংলার দান, বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জীবনানন্দ দাশের একটা কবিতা। জলাঙ্গির ঢেউ বেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খয়ের ধান ছড়াইয়াছে শিশু এক উঠোনের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা ভাই, রাঙা মেঘ সাঁতরে অন্ধকার আসিতেছে, নীড়ে দেখিবে ধবল বক, আমারই পাবে তুমি ইহাদের বীরে। অর্থাৎ এই উদ্দীপকটিতে কবির আবার এই বাংলায় ফিরে আসার আকাঙ্ক্ষাটা ফুটে উঠেছে। প্রথম প্রশ্নে বলা হয়েছে, উদ্দীপকে ফুটে ওঠা চিত্রের সাথে আমি কোনো আগন্তুক নই কবিতার সাদৃশ্যপূর্ণ দিক কোনটি? এখানে কবি এই বাংলায় আবার ফিরে আসার কারণ হিসাবে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের কথা কিন্তু তুলে ধরেছেন। তাহলে আমাদের কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটিও কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য বা দেশের প্রকৃতির সৌন্দর্য এখানে ফুটে উঠেছে। আহসান হাবীব আমি কোনো আগন্তুক নই কবিতার সৌন্দর্য দেখাতে গিয়ে তিনি দেখিয়েছেন এই সবুজ ধানক্ষেত, নদী, তারপর তিনি দেখিয়েছেন বিভিন্ন পাখি। তিনি কিন্তু প্রত্যেকটি বাংলার যে প্রত্যেকটি সৌন্দর্যের দিক রয়েছে, যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো রয়েছে, সবগুলোকে কিন্তু তিনি তুলে ধরেছেন। উদ্দীপকেও আমরা দেখতে পাই এই এই বাংলার ক্ষেত, নদী, সকল কিছুকে কবি ভালোবাসেন, তাই তিনি আবার জন্মের পর এখানে ফিরে আসতে চান। উদ্দীপকের সঙ্গে আমি কোনো আগন্তুক নই কবিতার চেতনাগত বৈসাদৃশ্য বেশি। কেন বৈসাদৃশ্য বেশি? কারণ এই আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি মৃত্যুর পর আবার এই বাংলায় চলে আসার আকাঙ্ক্ষা প্রকাশ পাচ্ছে। কিন্তু আমি কোনো আগন্তুক নই কবিতার কিন্তু মূল ভাবটা এমন ছিল না। মূল ভাবটা কি ছিল? তাহলে আমি কিন্তু অবশ্যই এই উক্তিটি কি বলে প্রমাণ করব? যথার্থ বলে প্রমাণ করব। এখন যথার্থ বললাম, প্রমাণ করতে গিয়ে আমরা বলবো আমি কোনো আগন্তুক নই কবিতায় দেখতে পাই আহসান হাবীব যে এই বাংলারই একজন মানুষ, সেটা তিনি প্রমাণ করেছেন। এই বাংলার প্রকৃতিকে তিনি প্রচন্ড ভালোবাসেন এবং এই বাংলার খেটে খাওয়া মানুষ, কদম আলী, জমিলার মা, তাদেরকে তিনি প্রচন্ড ভালোবাসেন। অসহায় মানুষের প্রতি তার মমত্ববোধও ফুটে উঠেছে এই কবিতায়। কিন্তু উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি এই উদ্দীপকের কবি
মৃত্যুর পর আবার এই বাংলায় ফিরে আসতে চেয়েছেন এই বাংলার বিভিন্ন সৌন্দর্যের মধ্যে। অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই কবিতার চেতনাগত মনের যে চেতনা আকাঙ্ক্ষা সেখানকার অমিল রয়েছে, তাই না? এইখানটাতে কুমোরদের বাড়ি, ওই দিকটাতে জেলেপাড়া, খালে পড়ে ছেলে বুড়োদের আনন্দ গোছল খেলা, সকাল বিকাল মক্তবের সুর, ঘুম ভাঙিত মোর। মোর মানে কি? আমার। অর্থাৎ এই বাংলার বিভিন্ন দিককে দেখিয়ে তার জীবনের সাথে একটা সম্পর্ক এখানে দেখতে পাচ্ছি। উদ্দীপকটি আমি কোনো আগন্তুক নই কবিতার কোন দিকটি নির্দেশ করে? অবশ্যই আমরা বুঝতে পারছি জন্মভূমির সাথে আমাদের সম্পর্কের দিকটি। এই সম্পর্কটা প্রমাণ করা খুব সহজ। কবিতা নিয়ে আমরা অনেক কথা বলেছি, উদ্দীপকেও দেখতে পাচ্ছি এই উদ্দীপকের কবির সাথে তার আশেপাশের বিভিন্ন অস্তিত্ব কিভাবে যুক্ত রয়েছে। উদ্দীপকটি আমি কোনো আগন্তুক নই কবিতার সম্পূর্ণ ভাব ধারণ করে কি? সম্পূর্ণ ভাব ধারণ কিন্তু করে না। কারণ কি? কারণ উদ্দীপকটিতে যেমন তার অস্তিত্বের কথা প্রমাণ করা হয়েছে জন্মভূমির সাথে, তেমনি দেখানো হয়েছে সেখানকার গ্রাম বাংলার অসহায় মানুষের প্রতি তার ভালোবাসা। তার তিনি যে এই বাংলার একজন মানুষ সেটা তিনি প্রমাণ করেছেন তার আশেপাশে থাকা বিভিন্ন বস্তুর মাধ্যমে, সেটা কিন্তু এখানে নেই। অর্থাৎ এখানে অস্তিত্বের প্রমাণের বিষয়টি নেই, অসহায় মানুষের প্রতি ভালোবাসার বিষয়গুলো নেই। তাহলে আমরা বলতে পারি সম্পূর্ণ ভাব কিন্তু এখানে ধারণ করেনি। চলো আমরা একটু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে কথা বলি। অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন আমাদের সৃজনশীলের খ নম্বরে আসবে, সেখানকার 2 নম্বর থাকবে। সেটা আমাকে কিভাবে লেখা উচিত? কদম আলী অকাল বার্ধক্যে নত কেন? দেখো, অকাল বার্ধক্য, বার্ধক্য মানে হলো বয়স্ক হয়ে যাওয়া, কিন্তু অকালেই অর্থাৎ সময়ের আগেই সে বয়স্ক হয়ে গিয়েছে। সেটা কেন? তার কারণ হলো অত্যন্ত পরিশ্রম ও দরিদ্রতা, তাই না? তাহলে আমরা এটার উত্তর কি লিখবো? পরিশ্রম ও তাহলে কদম আলী অকাল বার্ধক্যে নত হয়েছেন অত্যন্ত পরিশ্রম ও দরিদ্রতার কারণে। কদম আলী এই কবিতার বাংলার অসহায় মানুষের প্রতিনিধিত্ব করছে। সে দরিদ্র বিদায় তাকে খেটে খেটে খেতে হয়, এত বেশি তাকে পরিশ্রম করতে হয় যে তার শরীরের প্রতি যত্ন নিতে পারে না। সে ভালো খাবার খেতে পারে না। যেহেতু সে পুষ্টিকর খাবার খেতে পারছে না এবং অনেক বেশি পরিশ্রম করছে, তাই অল্প বয়সেই তাকে অনেক বেশি দুর্বল হয়ে যেতে হয়েছে। জমিলার মা শূন্য খা খা রান্নাঘর, শুকনো থালাগুলো আমি চিনি। এই কথাটি দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? অসহায় মানুষের সাথে কবির গভীর সম্পর্ককে তিনি এখানে প্রমাণ করেছেন। তাহলে এই উক্তিটির মধ্যে কিন্তু আমরা এই গরিব অসহায় মানুষের সাথে কবির যে একটি গভীর সম্পর্ক রয়েছে সেটার প্রমাণ কিন্তু পাচ্ছি। শাপ্নিক নিয়মে থাকা বলতে কি বোঝানো হয়? আমরা স্বপ্ন কখন দেখি? কোনো কিছুর প্রতি যখন আমাদের প্রবল ইচ্ছা আকাঙ্ক্ষা, প্রবল ভালোবাসা থাকে, আমরা যেটার প্রতি বেশি অনুভব করি সেটা কিন্তু আমরা স্বপ্নে দেখতে পাই। লেখক জন্মভূমির প্রতি ভালোবাসাটা এত প্রবল যে তিনি স্বপ্নেও এই সবসময় এই জন্মভূমির কথাই ভাবেন। অর্থাৎ শাপ্নিক নিয়ম বলতে তিনি জন্মভূমির প্রতি গভীর ভালোবাসাকেই প্রকাশ করেছেন এখানে। কবি প্রকৃতিকে সাক্ষী মেনেছেন কেন? তিনি প্রমাণ করতে চেয়েছেন যে তিনি কোনো অতিথি নন বা তিনি কোনো আগন্তুক নন। তাহলে সাক্ষী মেনেছেন নিজের অস্তিত্বকে প্রমাণ করতে। তিনি প্রমাণ করতে বিভিন্ন অনুষঙ্গ দেখিয়েছেন, সেগুলো আমরা ব্যাখ্যা করব। তিনি বিভিন্ন জিনিসকে সাক্ষী রেখেছেন, কে কে তিনি তাকে চিনেন, তিনি সবকিছুকে চিনেন, সেই বিষয়গুলো এখানে লিখতে হবে। তাহলে আমাদের জ্ঞানমূলক প্রশ্নে দেখো কি রয়েছে।
আমি কোনো আগন্তুক নই কবিতায় কোন মাসের কথা উল্লেখ রয়েছে? দেখো, মনে করে দেখো, কার্তিকের ধানের মঞ্জরি সাক্ষী, অর্থাৎ কোন মাসের কথা উল্লেখ রয়েছে? কার্তিক মাসের উল্লেখ রয়েছে, তাই না? কার্তিক মাস। আহসান হাবীবের কবিতার কোন দিকটি বিশিষ্ট ব্যঞ্জনা দান করছে? এটা কিন্তু কবি পরিচিতির প্রশ্ন। কবি পরিচিতিতে ডিরেক্ট বলা আছে আহসান হাবীবের কবিতার যে জীবনবোধ ও আশাবাদ, সেই দিকটি তার কবিতাগুলোকে বিশিষ্ট ব্যঞ্জনা দান করে। তাহলে উত্তর হবে আমাদের জীবনবোধ ও আশাবাদ। বিস্তর জোনাকি কোথায় দেখা যায়? বাঁশবাগানে। আহসান হাবীবের কিশোর পাঠ্য উপন্যাসের নাম কি? তার কিশোর পাঠ্য, অর্থাৎ এটা তিনি কিশোরদের জন্য লিখেছেন, সেটা হলো রানী খালের সাঁকো। রানী খালের সাঁকো। নিশিন্দা কি? নিশিন্দা হলো একটা গাছের নাম। তুমি গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় কিন্তু এই গাছটাকে দেখতে পাবে, অর্থাৎ এটা একটি গ্রামীণ গাছ। আহসান হাবীব কোন পত্রিকার সাহিত্য সম্পাদক ছিলেন? তিনি ছিলেন দৈনিক বাংলার। তিনি কিন্তু পেশা হিসাবে এই সাংবাদিকতাকেই বেছে নিয়েছিলেন এবং তিনি যখন মারা যান তখনও এই পত্রিকার সাহিত্য সম্পাদক ছিলেন। আমি কোনো আগন্তুক নই কবিতার নিশিন্দার ছায়া কি দিয়ে ঢাকা? জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া। জ্যোৎস্না বানানটা ভালো করে দেখবে। কবির শরীরে কি লেগে আছে? কবির শরীরে মাটির সুবাস লেগে আছে। অর্থাৎ কবি যে এই বাংলারই একজন মানুষ, তিনি যে এই খেটে খাওয়া মানুষদের প্রতিনিধিত্ব করেন, তার অস্তিত্ব যে এখানে খুঁজে পাওয়া যায়, সেটা কিন্তু খুব সহজেই এই কথাগুলোর মাধ্যমে প্রমাণ করা যায়। তাহলে আমরা এমসিকিউ অংশটা দেখে নিই। দেখো, একই এমসিকিউ কত জায়গায় এসেছে, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এটা। আমি কোনো আগন্তুক নই কবিতায় কবির গায়ে কি লেগে আছে? একটু আগে আমরা যেটা জ্ঞানমূলক অংশে দেখেছি, খুবই সহজ। লেগে আছে মাটির সুবাস। এই যে শিশির, আমাদের ধানের মঞ্জুরি, জমিনের ফুল, এগুলা কিন্তু তিনি সাক্ষী হিসাবে রেখেছেন। তিনি দেখিয়েছেন যে এগুলো হলো সাক্ষী যে আমি এই দেশেরই একজন মানুষ, আর তার শরীরে লেগে আছে মাটির সুবাস। আমি কোনো আগন্তুক নই কবিতার স্বজাত্যবোধ প্রকাশ পেয়েছে নিজের কোন বাক্যে? স্বজাত্যবোধ, অর্থাৎ নিজ জাতির প্রতি একটা ভালোবাসা, ভালো লাগা, সম্পর্ক। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমি তার চিরচেনা স্বজন একজন। তারা জানে আমি কোনো অনাত্মীয় নই। ক্ষুধার কসম আমি বিনদেশী প্রতীক নই। আমি এই উদাও নদীর মুগ্ধ এক বালক। অবশ্যই উত্তর কি হবে? আমি তার চিরচেনা স্বজন একজন, অর্থাৎ এখানে কদম আলীর চিরচেনা স্বজন। অর্থাৎ আমি এই বাংলার মানুষের সাথে আত্মীয়তার সম্পর্কে বন্ধন রয়েছে আমার, সেটাই কিন্তু সাজাত্যবোধ। আমি ছিলাম এখানে, কবি এখানে বলতে কি কোন জিনিসকে বুঝিয়েছেন? তিনি বুঝিয়েছেন স্বদেশকে। পূবের পুকুর সাক্ষী দিয়েছেন, নিশিন্দার ছায়া সাক্ষী দিয়েছে, বাঁশবাগানের জোনাকিরা সাক্ষী দিয়েছেন, সাক্ষী ছিলেন। আর তিনি এখানে থেকেছেন শাপনিক নিয়মে, অর্থাৎ এই জন্মভূমিতে, স্বদেশে, নিজের দেশে। আমি কোনো আগন্তুক নই কবিতায় কবির অস্তিত্বে কি গাথা রয়েছে? কবির অস্তিত্বে গাথা রয়েছে নদীর কিনার। তিনি বলেছেন এই ধুধু নদীর কিনার আমার অস্তিত্বে গাথা, আর আমি এই উধাও নদীর এক মুগ্ধ অবোধ বালক। এই বলে মোর নাম খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। পঙ্ক্তিটির ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি? আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, এটার সাথে কিন্তু সাদৃশ্য আমরা দেখতে পাচ্ছি না। সবাই অধীর আগ্রহে প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। ক্ষুধার কসম আমি কোনো ভিনদেশী পথিক নই।
অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমি তোমাদেরই লোক। আমি কোনো আগন্তুক নই কবিতায় কোনটি জ্যোৎস্নার চাদরে ঢাকা? তাহলে জ্যোৎস্নার চাদরে ঢাকা আমরা একটু আগে দেখতে পেয়েছিলাম, নিশিন্দার ছায়া জ্যোৎস্নার চাদরে ঢাকা। মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। এই চরণে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? দেশপ্রেম, মর্ত্যপ্রীতি, নিসর্গ প্রেম, আত্মতৃপ্তি। অবশ্যই দেশপ্রেম। একটা দেশের সাথে আমার সম্পর্কটা কতটা গভীর সেটা প্রমাণ করলে অবশ্যই বোঝা যায় যে দেশের সাথে আমার ভালোবাসার সম্পর্ক রয়েছে, আমার মধ্যে দেশপ্রেমটা রয়েছে। আমি কোনো আগন্তুক নই কবিতার উল্লিখিত মাছরাঙা কোন গাছে বসে আছে? সে বসেছিল ডুমুর গাছে। ডুমুর গাছে বসে স্থির দৃষ্টিতে মাছরাঙা দেখছিল। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। এই বলে মোর নাম খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, অর্থাৎ ওই প্রশ্নটাই আরেকটা বোর্ডে এসেছে। উদ্দীপকের সাথে কোন কবিতার ভাবের মিল লক্ষ্য করা যায়? স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো? তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, আমার পরিচয়, আমি কোনো আগন্তুক নই। কেন আমি কোনো আগন্তুকের সাথে এর সম্পর্ক রয়েছে? কারণ কবি আমি কোনো আগন্তুক নই কবিতা দেখিয়েছেন, তিনি ভিনদেশী কোনো লোক নন, তিনি আমাদেরই একজন কাছের মানুষ বা আমাদের মতো এই দেশেরই একজন মানুষ। সেটাই বলা হয়েছে আমি তোমাদেরই লোক, যেটা আমি কোনো আগন্তুক নই কবিতায় আমরা দেখতে পাই। আমি কোনো আগন্তুক নই কবিতার স্থির দৃষ্টিকার। ওই যে ডুমুর গাছে বসে মাছরাঙা স্থির দৃষ্টিতে তাকিয়েছিল, তাহলে স্থির দৃষ্টি হচ্ছে মাছরাঙার। জমিলার মায়ের কথা বলা হয়েছে। খা খা রান্নাঘরের থালাগুলোকে কবি চেনেন। কদম আলীর কথা আমরা জানি, এই কদম আলী অকাল বার্ধক্যে নত হয়েছেন, তার চোখগুলো মানে গর্তে চলে গিয়েছে, অর্থাৎ এই অন্ধকারের চোখগুলো যে লেখক চেনেন। ঝুনাকির বাঁশবাগানে ঝুনাকিরা সাক্ষী দিয়েছেন। আমি কোনো আগন্তুক নই কবিতায় কোন মাসের উল্লেখ রয়েছে? যে কার্তিক মাসের, কারণ কার্তিক মাসের ধানের মঞ্জুরির কথা বলা হয়েছে। আমি কোনো আগন্তুক নই কবিতার অকাল বার্ধক্যে নত কদম আলী। আবার আসিব ফিরে দান সিঁড়িটির তীরে, হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। উদ্দীপকটির সাথে নিচের কোন কবিতার মিল রয়েছে? অবশ্যই খুব সহজ। কারণ কি? কারণ আমি কোনো আগন্তুক নই কবিতার মধ্যেই তো আমরা দেখতে পাই দেশপ্রেমের আবদ্ধ এক কবিকে। আমি কোনো আগন্তুক নই কবিতার কবির সামনে কি? কবির সামনে ধু ধু নদীর কিনার। ধুধু নদীর কিনার হচ্ছে কবির সামনে ছিল, এবং এই ধুধু নদীর কিনার তার অস্তিত্বে গাথা, তিনি সেটা বলেছেন। এবং এই উধাও নদীর মুগ্ধ এক বালক তিনি, অর্থাৎ এই নদীর পাশেই তিনি বড় হয়েছেন এবং নদীর সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়েছেন। আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি পূবের কোনটিকে সাক্ষী রেখেছেন? তিনি পূবের পুকুরের কথা বলেছেন। পূবের পুকুর তার যে তিনি যে এই দেশেরই একজন মানুষ, সেটার তিনি এই পূবের পুকুর সাক্ষী। আমি ছিলাম এখানে, এখানে থাকার নামে সর্বত্রই থাকা। কবি কোন নিয়মে সর্বত্র থাকেন? শাপ্নিক নিয়মে তিনি সর্বত্র থাকেন। মৃত্তিকা সংলগ্নতা ফুটে উঠেছে কোন কবিতায়? তাহলে মৃত্তিকা সংলগ্নতা অর্থাৎ কি? মাটির সাথে আমাদের সম্পর্ক। মাটির সাথে আমাদের সম্পর্ক মানে দেশের সাথে আমাদের সম্পর্ক। তাহলে দেশের সাথে যে সম্পর্কের কথা ফুটে উঠেছে আমি কোনো আগন্তুক নই এই কবিতায়। আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। এই পংক্তিতে প্রকাশ পেয়েছে কবির দেশপ্রেমের গভীরতা, অবশ্যই ফুটে উঠেছে। ধুলোবালির সঙ্গে সখ্যতা, জন্মভূমির সঙ্গে একাত্মতা। দেখো এখানে কিন্তু ধুলোবালির সঙ্গে যে সখ্যতা বলতে কিন্তু কোনো দেশপ্রেমকে এখানে বোঝানো হয় নাই। আমরা জানি আমি কোনো আগন্তুক নই কবিতার কবির দেশপ্রেমটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তাহলে আমাকে উত্তর নিতে হবে 1-3। আহসান হাবীব কার চিরচেনা স্বজন? তিনি কদম আলীর, অর্থাৎ অকাল বার্ধক্যে নত কদম আলীর চিরচেনা স্বজন। কবি বৈঠায় লাঙলে হাত রাখতে বলেছেন তিনি তার অস্তিত্বকে প্রমাণ করার জন্য। তিনি তার কিসের জন্য বলেছিলেন? তিনি বলেছিলেন যে তুমি লাঙলে হাত দিয়ে দেখো, সেখানে আমার অস্তিত্ব তুমি খুঁজে পাবে, অর্থাৎ অস্তিত্বকে প্রমাণ করার জন্য। কদম আলী কিসে নত? সে নত বার্ধক্যে, অর্থাৎ বয়সে। আমি কোনো আগন্তুক নই কবিতায় কোন অর্থে ব্যবহার করা হয়েছে? কথাটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? জন্মভূমির সঙ্গে গভীর সম্পর্ক। হাত রাখো বৈঠার লাঙলে, তিনি বৈঠাতেও হাত রাখতে বলেছেন, লাঙলেও হাত রাখতে বলেছেন। দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। এখানে বৈঠা কিসের প্রতিনিধি? কৃষিজীবী বাঙালির সম্পর্কটা কিসের সাথে? লাঙলের সাথে। শ্রমজীবী বাঙালি
নদীমাতৃক বাংলাদেশ, সৌন্দর্যমণ্ডিত বাংলাদেশ, অবশ্যই নদীমাতৃক বাংলাদেশের সম্পর্ক। কারণ আমাদের দেশে হাজার হাজার নদী রয়েছে, সেখানকার মাঝিরা যে বৈঠা চলাচল করে, অর্থাৎ বাংলাদেশের সাথে নদীর যেমন সম্পর্ক, লেখক তাই বলেছেন এই নদীর তুমি প্রত্যেকটা বৈঠায় আমার স্পর্শতা পাবে। আর যদি প্রশ্ন করতো লাঙলের সাথে কিসের সম্পর্ক, তখন কিন্তু আমাদের কৃষিজীবী বাঙালি হতো। কোন পাখি কবিকে চেনে? কবিকে চেনে মাছরাঙা পাখি। আমি কোনো আগন্তুক নই কবিতায় তিনি বলেছেন, ডুমুর ডালে বসে থাকা স্থির দৃষ্টি সম্পন্ন মাছরাঙা আমাকে চেনে। আমি কোনো আগন্তুক নই কবিতায় বর্ণিত রৌদ্র কেমন? এখানে রৌদ্রের কথা বলা হয়েছে খর রৌদ্র।